নরওয়েকে আপনি যদি শুধু হালান্ডের দল ভাবেন আপনি কিন্তু ভুল করবেন। কোনো সন্দেহ নাই যে দুই দলের সবচেয়ে বড় দুই তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং আর্লিং হালান্ড ফ্রান্সকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এমবাপে, বা তার উপর ভর করেই ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছে। এই রেকর্ডটা আর কার আছে? জিনেদিন জিদানের নাই, থিয়েরি অরিন নাই, লিওনেল মেসির নাই, ক্রিস্টিয়ানো রোনালদোর নাই, ম্যারাডোনার নাই, শুধুমাত্র পেলের আছে। ইংল্যান্ডের জন্য ব্রাজিলের চেয়ে মেক্সিকো ম্যাচটা বেশি কঠিন। ভিআর যে ডিসিশনটা দিচ্ছে সেটাকে আপনি খুব বেশি আসলে চ্যালেঞ্জ জানাতে পারবেন না, কিন্তু জিনিসটা কমপ্লিকেটেড হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল বিশ্বকাপ আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স ডাবল ট্যাকেলে। সাথে আছি আমি মাজহারুল ইসলাম, আর আমার সাথে আছেন নাবিল কায়সার। কেমন আছেন ভাই? ভালোই আছি। বিশ্বকাপ যেহেতু জমে উঠেছে, ভালো না থাকার কোনো কারণ নাই। কারণ প্রথম দিকে আমরা দেখছিলাম কিছু ম্যারম্যারা ম্যাচ হয়েছে, এখন আসলে এতটাই এক্সাইটিং অবস্থা, কে কাকে হারায় বোঝার উপায় নাই। মানে প্রত্যেকটা দিন একটা ভালো ম্যাচ দেখবো, সেটা এক্সাইটমেন্ট কাজ করে, তাই না? নকআউট ম্যাচ যখন যে দলই দল হারলে বাড়ি ফিরে যাবে, সেই ধরনের নার্ভাসনেস, টেনশন সবকিছু তো আসলে কাজ করছে। সে কারণে এবং ম্যাচগুলো যদি আপনি দেখেন, প্রতিটা ম্যাচই কিন্তু এন্টারটেইনিং হচ্ছে, কম্পিটিটিভ হচ্ছে। শেষ মুহূর্ত পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কোন দল জিতবে কোন দল হারবে। নেভারথলেস আপনি আর্জেন্টিনা কেইভারদের কথা বলুন, ম্যাচ শুরুর আগে হয়তো কেউ কেইভারদেরকে পাত্তাই দেয়নি। বা জাপান ব্রাজিলের সাথে এতটা ভালো খেলবে কে ভেবেছিল? বা আপনি গতকালকের কথা যদি বলুন, ফ্রান্স প্যারাগুয়েতে ফ্রান্সের সাথে প্যারাগুয়ের পাত্তাই পাওয়ার কথা না, কিন্তু হচ্ছে উল্টা। প্রতিটা ম্যাচই আসলে জমজমাট হচ্ছে, প্রতিটা ম্যাচই কম্পিটিটিভ হচ্ছে, যেটা বিশ্বকাপের যে আসল সৌন্দর্য সেটা বোধহয় এই স্টেজে এসে আরো ফুটে বেরোচ্ছে। মানে এটা তো অবশ্যই ভালো একটা দিক, কিন্তু ব্রাজিল ফ্যানরা হয়তো চাইবে না যে এটা চলতে থাকুক, কারণ নরওয়ে এবং ব্রাজিল ম্যাচ, এবং সেখানে দুই একটা ডেঞ্জার জোন আছে ব্রাজিলের জন্য। অবশ্যই, কোনো সন্দেহ নাই। কারণ নরওয়ে এমন একটা দেশ যাদের বিপক্ষে ব্রাজিল কখনো কোনো ম্যাচ জেতেনি। শুধু বিশ্বকাপে না, কোনো টুর্নামেন্টেই ব্রাজিল নরওয়েকে কখনো হারাতে পারেনি। 4টা ম্যাচ খেলেছে, এমন না যে আপনি একটা ম্যাচ খেলেছেন নরওয়ের এগেনস্টে, সেই ম্যাচটা আপনি হেরে গেছেন বা সেই ম্যাচটা আপনি ড্র করেছেন, তা না। আপনি 4 ম্যাচ খেলেছেন, 2টা ড্র করেছেন, 2টা হেরেছেন। এই স্ট্যাটটা নরওয়েকে অনেক বেশি আত্মবিশ্বাসী করবে। এবং টুর্নামেন্ট শুরুর আগের দিকে যদি আপনি তাকান, আমার কাছে পার্সোনালি মনে হয়েছিল যে নরওয়ে এবং মরক্কো এই দুইটা দল খুব ভালো করতে পারে। এই দুইটা দল ছিল আমার ডার্ক হর্স। মরক্কো অলরেডি ভালো করছে। মরক্কো গেল বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছে, এই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। এবং নরওয়েকে আপনি যদি শুধু হালান্ডের দল ভাবেন আপনি কিন্তু ভুল করবেন। নরওয়ে দলটার ডিফেন্সিভ সলিডিটি আছে, মিডফিল্ডে অডেগার্ডের মতো প্লেয়ার আছে। শুধু হালান্ড না, হালান্ডের পাশে সরলত আছে, যিনি অ্যাটলেটিকো মাদ্রিদে খেলেন এবং প্রায় হালান্ডের সমান উচ্চতা। হালান্ড যেই কাজগুলো করেন সেটা সরলত করতে পারেন, কিন্তু যেহেতু একসাথে দুজনকে খেলানোটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, সে কারণে আসলে তিনি রাইট সাইডে খেলছেন। ম্যানচেস্টার সিটির অস্কার বব সাবস্টিটিউট হিসেবে নেমেও কিন্তু প্রতি ম্যাচে পারফর্ম করছেন। তো আমার কাছে মনে হয় যে অতীত ইতিহাস এবং নরওয়ের পারফরমেন্স ব্রাজিলকে বিপদে ফেলতে পারে, তবে দিন শেষে দলটার নাম ব্রাজিল, এবং যে কোনো দলই বিশ্বকাপে সবচেয়ে বেশি 5 বারের চ্যাম্পিয়নদের ফেস করতে ভয় পায়। রাইট না, আপনি বললেন যে ইতিবাচক দিক বললেন নরওয়ের, কিন্তু ব্রাজিলেরও তো কিছু মানে ডেঞ্জার জোন আছে। আমরা দেখেছি যে উন্নতি করেছে প্রথম ম্যাচ থেকে সেকেন্ড ম্যাচ থেকে থার্ড ম্যাচ, তারপর লাস্ট ম্যাচটাতেও গোল খাওয়ার পরে আর জাপানকে হারিয়ে দিয়েছে। তারপরেও আমরা দেখেছি ক্যাসেমিরোর ওখানে একটু সমস্যা হচ্ছে। ডিফেন্স লাইনে আমরা 4 জনকে দেখতে পাচ্ছি, গ্যাব্রিয়েল ছাড়া বাকিদের মধ্যে সমন্বয় হোক, অথবা পেস আমরা যেটা বলি যে পেস থাকা দরকার, সেটা পাচ্ছি না আমরা। সো এটাও বড় দিক কিনা যে ডন আনচেলত্তিকে এই জিনিসটা দেখতে হবে যে ওদেরকে থামানোর থেকে আমার বেস্টটা আরও বের করার বাকি আছে। ডন কার্লো আনচেলত্তির কথা যদি আপনি বলেন, এই টুর্নামেন্টে তিনি ইতিমধ্যেই তার প্রভাব রেখে ফেলেছেন। আপনি যদি খেয়াল করেন, শেষ ম্যাচটাতে আমরা বলেছি দ্যাট ওয়াজ আনচেলত্তি মাস্টার ক্লাস। তিনি যে সাবস্টিটিউটগুলো করেছেন, যেভাবে একসাথে 2 উইং ব্যবহার করছেন, সাধারণত আমরা কখনো দেখি না যে 2 উইংয়ে আপনি একসাথে দুজনকে খেলাচ্ছেন। আপনি রায়ানকে খেলাচ্ছিলেন রাইট সাইডে, লেফট সাইডে খেলাচ্ছিলেন ভিনিসিয়াস জুনিয়রকে। আপনি মার্তিনেলিকে নামিয়ে দিলেন ভিনিসিয়াস জুনিয়রকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনি রাইট সাইডে এনরিককে নামিয়ে দিলেন রায়ানকে সাপোর্ট দেওয়ার জন্য, এবং মাঝখান থেকে ক্যাসামিরো এবং ব্রুনো গমেরেজ ফলস 9 বা সামনের দিকে গিয়ে আসলে পেনিট্রেট করার চেষ্টা করেছেন। সেটা তো জাপান ভাবেনি যে একসাথে 2 উইংয়ে তিনি দুজনকে খেলিয়ে দিবেন। দ্যাট ওয়াজ অ্যানচেলত্তি মাস্টার ক্লাস, দ্যাট ওয়াজ সামথিং নিউ। এবং অ্যানচেলত্তি এই কাজগুলো করতে পারেন। অ্যানচেলত্তির এক্সপিরিয়েন্স যদি আপনি চিন্তা করেন, ওয়ার্ল্ডের ফাইনেস্ট এবং
খুব বেশি দিন আসলে ব্রাজিলকে সামলানোর সময় কিন্তু তিনি পাননি। টুর্নামেন্ট শুরুর আগে খুব বেশি ম্যাচ তিনি দায়িত্ব পালন করেননি। আমরা জানি যে ক্লাব ফুটবল থেকে খুব অল্প সময়ের জন্যই আসলে প্লেয়াররা ইন্টারন্যাশনাল উইন্ডোগুলোতে একসাথে হয়, সেই সময় আপনি খুব বেশি কাজ করতে পারবেন না। এখন যদি আপনি খেয়াল করেন ডে বাই ডে ব্রাজিল কেন উন্নতি করছে, ইটস বিকজ একটা লম্বা সময় অ্যানচেলত্তি এই দলটাকে সাথে পাচ্ছেন এবং তিনি যে স্ট্র্যাটেজিগুলো আনছেন বা যে পরিকল্পনাগুলো করছেন, যেই পরিবর্তনগুলো আনার চেষ্টা করছেন, সেগুলো এক্সিকিউট করার মতো যথেষ্ট সময় পাচ্ছেন। সে কারণেই ব্রাজিল ডে বাই ডে উন্নতি করছে। এখন আপনি বলছেন পাকুয়েতার একটা সমস্যা আছে, ক্যাসামিরো কি খেলতে পারবেন কিনা, নেইমার কি ফিট কিনা, অ্যানচেলত্তির কারণে এগুলো খুব বেশি চোখে পড়ছে না। একটা দল টুর্নামেন্ট শুরুর সময় জানে যে নেইমার খেলতে পারছেন না, তাদের দলের সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়রের সাথে রাফিনার উপর সবচেয়ে বেশি স্পটলাইট থাকার কথা, তিনি আর কবে খেলতে পারবেন জানা নাই। পাকুয়েতা এই ম্যাচ খেলতে পারবেন কিনা জানা নাই। ক্যাসেমিরোর গ্রোয়েনের সমস্যা ছিল। এতগুলো বড় নাম ইনজুর্ড বা খেলতে পারছেন না, তারপরও ব্রাজিল উন্নতি করছে। দ্যাটস বিকজ অফ কার্লো আনচেলত্তি। মনে হয় কিনা যে এই ম্যাচটা ভিনিসিয়াসের জন্য খুব ইম্পর্টেন্ট, সাথে হল্যান্ড, মানে একটা দ্বৈরত্ব ওইভাবে শুরু হয়নি, কিন্তু হতে পারে। ওয়ার্ল্ড কাপের পর মেসি রোনালদো হয়তো থাকবে না, যদি না থাকে এই যে নামগুলো আসছে এখন, ভিনিসিয়াস হোক, এমবাপে হোক, যারা অনেক প্রতিষ্ঠিত তারপরেও, তো সেখানে এই লড়াইটা একটা ইম্পর্টেন্সি রাখে কিনা, যে আপনার মনে হয় যে এই দুজনের মধ্যে ভালো একটা লড়াই হতে পারে। এবং পারফরমেন্স দিয়ে দেখবেন লড়াইটা মনে হয় গ্যাব্রিয়েলের সাথে হালান্ডের হবে। আপনি যদি এফএ কাপের ফাইনালের কথা চিন্তা করেন, হ্যাঁ, যেভাবে এই দুজন লড়াই করেছেন পুরো ম্যাচ জুড়ে, দিন শেষে হালান্ডের মুখে হাসি ছিল। এখন ভিনিসিয়াসের সাথে হালান্ডের উপর স্পটলাইট থাকবে, কোনো সন্দেহ নাই যে দুই দলের সবচেয়ে বড় দুই তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং আর্লিং হালান্ড। নেইমার থাকলে হয়তো ঘটনাটা অন্যরকম হতো, নেইমারের উপর স্পটলাইট থাকতো। আনচেলত্তি কিন্তু বলেছেন যে নেইমার পুরো ম্যাচ খেলার জন্য ফিট, তবে তিনি তাকে শুরু থেকেই নামাবেন কিনা আমার যথেষ্ট ডাউট আছে। সে কারণে হালান্ড এবং ভিনিসিয়াস জুনিয়রের লড়াইটা দারুণ জমে উঠবে। তবে ভিনিসিয়াসের কাছ থেকে আপনি অনেক বেশি কিছু এক্সপেক্ট করবেন। ভিনিসিয়াসকে নেইমারের অভাব পূরণ করতে হবে, ভিনিসিয়াসকে খেলাটা গড়তে হবে, লেফট সাইডটা পুরোপুরি সামনে নিতে হবে। হালান্ডের কাজটা মনে হয় তুলনামূলক সহজ, শুধু গোল করা। তো হালান্ডের যেই হাইট, গ্যাব্রিয়েল মার্কিনেসের সাথে তার যেই ব্যাটেল, সেখানে হাইট অ্যাডভান্টেজটা তিনি পাবেন, স্পিডের অ্যাডভান্টেজটাও তিনি পাবেন। হালান্ডের কাজ গোল করা, হালান্ড খুব বেশি নিচে নেমে আসবেন না। অন্যদিকে ভিনিসিয়াসকে আসলে গোল করার সাথে সাথে খেলা গোছানোর, খেলা তৈরি করার এক্সট্রা চাপটাও কিন্তু সামলাতে হবে। নেইমারের কথা বলছিলেন, মানে খুব বেশি সারপ্রাইজ হবেন কিনা যদি আনচেলত্তি এই চিন্তাই করেন যে সবাইকে সারপ্রাইজ করার জন্য তাকে আমি 11-এ রেখে দিলাম, যদিও টাফ, খুব সারপ্রাইজ হবেন কিনা? আমি খুবই সারপ্রাইজ হব যদি শুরু থেকেই নেইমারকে একাদশে দেখি। ইটস বিকজ নেইমারকে প্রথম ম্যাচটাতে যখন তিনি খেলিয়েছেন 15 মিনিটের জন্য খেলিয়েছেন, এবং গেল ম্যাচে জাপানের এগেনস্টে তাকে মাঠে দেখা যায়নি। আনচেলত্তি বলেছেন যদি আমার দল 1-0-তে পিছিয়ে থাকতো, 54-55 মিনিটে ব্রাজিল সমতা ফিরিয়েছে, সেক্ষেত্রে আমি 60 মিনিটে নেইমারকে মাঠে নামাতাম 30 মিনিটের জন্য। আমার টার্গেট ছিল নেইমারকে আমি 30 মিনিট ব্যবহার করব। যখন আমার স্কোরটা 1-1 হয়ে গেছে, তখন আমি নেইমারকে 60 মিনিটের সময় নামাইনি, যে খেলাটা যদি এক্সট্রা টাইমে যায় সেক্ষেত্রে নেইমারকে আপনি 60 মিনিটে নামালেন, মূল ম্যাচের 30 মিনিট, অতিরিক্ত সময় 30 মিনিট, 60 মিনিট খেলার মতো অবস্থা নেইমারের নাই। সেক্ষেত্রে আপনি একজনকে সাবস্টিটিউট নামিয়ে তাকে তো আবার উঠিয়ে নেবেন না, সেটাই কিন্তু বলে দিচ্ছে। আপনি আগের ম্যাচটাতে তাকে 60 মিনিট খেলানোর ঝুঁকি নেননি, সেক্ষেত্রে আজকের ম্যাচে আপনি 90 মিনিট তো আর তাকে খেলাতে পারবেন না। ফ্রান্সের জয়, তাতে বড় বিষয় হচ্ছে এমবাপের পারফরমেন্স, 7টা গোল 2টা অ্যাসিস্ট, মানে গোল অবদান তার 9। মেসিকে দেখা যাচ্ছে শুধু গোল করছেন, মানে যে মেসিকে বলা হতো যে কিং, মানে অ্যাসিস্ট করার কিং, মানে সর্বকালের সেরা, একটাও অ্যাসিস্ট নেই। মানে এই ব্যাটেলটা কিভাবে দেখেন আপনি? যখন অফিয়ারের কথা হচ্ছিল আপনি বলছিলেন যে আসলে একটা সময় তো এই রেকর্ডগুলো এমবাপে নিয়ে যাবে, কিভাবে দেখেন এটা? এমবাপে 18 বছর বয়সে একটা বিশ্বকাপ জিতেছেন, 22 বছর বয়সে ফ্রান্সকে নিয়ে ফাইনাল খেলেছেন। এবারের বিশ্বকাপে টুর্নামেন্টের হট ফেভারিট ফ্রান্স। ফ্রান্স যদি এবারে বিশ্বকাপ জেতে, আপনি 3টা বিশ্বকাপ ব্যাক টু ব্যাক ফাইনাল খেললেন, 2টা জিতলেন, এবং 3টা বিশ্বকাপেরই 18 থেকে 26। আপনার বয়স বাড়ছে, কিন্তু এই 18 বছর বয়সেও ফ্রান্সের নেতা, ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডের কথা বলছেন না, ফ্রান্সকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এমবাপে, বা তার উপর ভর করেই ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছে। এই রেকর্ডটা আর কার আছে? জিনেদিন জিদানের নাই, থিয়েরি অরির নাই, লিওনেল মেসির নাই, ক্রিস্টিয়ানো রোনালদোর নাই, ম্যারাডোনার নাই, শুধুমাত্র পেলের আছে। আমরা কিন্তু যে পেলে ম্যারাডোনাকে একটা জায়গায় বসিয়ে দিয়েছি, এরপর হয়তো মেসি রোনালদোর তর্কটা আমরা করি।
এমবাপ্পে হালান্ডকে পরবর্তী জেনারেশনে আমরা বলি যে মেসি রোনালদোকে রিপ্লেস করতে পারে। আমার কাছে মনে হয় এই বিশ্বকাপ যদি ফ্রান্স জেতে এবং যেভাবে তিনি পারফর্ম করছেন, এখন পর্যন্ত টুর্নামেন্টের সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার ওভারঅল 19 গোল, তার বয়স 26, তিনি আর একটা বিশ্বকাপ খেললে মেসিকে ছাড়িয়ে অনেক দূর এগিয়ে যাবেন। এই টুর্নামেন্টেও তিনি মেসিকে ছাড়িয়ে যেতে পারেন, এই টুর্নামেন্টের টপ স্কোরার হওয়ার দৌড়েও তিনি ইতিমধ্যে সবার উপরে আছেন, এখন আবার অ্যাসিস্ট করছেন। এবং বারকোলা, ডুয়ে কিংবা ডেম্বেলে, অলিসদের সাথে একটা ইউনিটি দেখা যাচ্ছে, যেটা নিয়ে আমাদের শুরু থেকে সন্দেহ ছিল যে ফ্রান্সটা কি এক হয়ে খেলতে পারবে কিনা। সব প্রশ্নের উত্তর ফ্রান্স দিচ্ছে এবং এমবাপ্পে অমরত্বের পথেই ছুটছেন। না, অমরত্বের পথে ছুটছে ঠিক বলেছেন। আমার যেটা অবজারভেশন, মানে এই এমবাপ্পেকে একটা সময় মনে হয়েছে একজন ভালো ফরওয়ার্ড, ভালো স্কোরার, ভালো প্লেয়ার, কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে ভালো ক্যাপ্টেনও। যখন দলটা সাজাচ্ছেন, দলে অ্যাসিস্ট করছেন, তখন কোনো চেঞ্জ করা হচ্ছে, তখনও তাই খুব অ্যাক্টিভ দেখা যায়। আপনার কি মনে হয় এই চেঞ্জটা? অফকোর্স গতকালকে যখন প্রি শো করছিলাম তখন একেবারে স্পষ্ট দেখা গেছে লাইভ ফিডে যে এমবাপ্পে ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপের পর যখন টানেলে ফিরে গিয়ে আবার জার্সি পরে আপনি মাঠে নেমে আসেন, তো তখন টিম হাডেলে তিনি নেতৃত্ব দিচ্ছেন, টিম হাডেলে তিনিই কথা বলছেন, তিনিই দিক নির্দেশনা দিচ্ছেন। এমবাপ্পেকে আমরা অনেকটা ইন্ডিভিজুয়ালিস্টিক প্লেয়ার ভাবি, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় দেশম একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। এমবাপ্পেকে ফ্রান্সের ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড তো তিনি অনেক আগেই দিয়েছেন, কিন্তু সেই রোলটা কিভাবে পালন করতে হয় এবারের বিশ্বকাপে মনে হচ্ছে যে সেটা পরিপূর্ণভাবে আসলে দেখা যাচ্ছে। যেহেতু আর্জেন্টিনার কথা আসলাম, জয় পেয়েছে একটা, সামনে ইজিপ্ট রয়েছে বা মিশর রয়েছে, দলটাকে কেমন দেখছেন? এবং আমি যেটা আলোচনা করছিলাম যে হয়তোবা কেপ ভার্দের থেকে এই ম্যাচটা ইজি হতে পারে, কারণ প্লেইং স্টাইলে। আপনার ম্যাচটা কেমন মনে হচ্ছে? এবং ওই যে ফরওয়ার্ডে স্কোর পাচ্ছে না মেসি ছাড়া, এই দলের এই যে সমস্যা দেখেন কিনা বড় ম্যাচে ফরওয়ার্ডে সমস্যা হতে পারে? আপনার দিন শেষে যে কাউকে স্কোর করার অ্যাবিলিটি রাখতে হবে। আমরা গেল বিশ্বকাপে দেখেছি লাউতারো মার্টিনেজ গোল করেছেন, আলভারেজ গোল করেছেন, এনজো ফার্নান্দেজ গোল করেছেন, ম্যাকঅ্যালিস্টার গোল করেছেন, এবার তো এগুলো মিসিং। আপনার যে দুজন স্ট্রাইকার আছেন আলভারেজ এবং মার্টিনেজ, দুজনের কেউই গোল পাচ্ছেন না। মার্টিনেজ যে গোলটা করেছে সেটা পেনাল্টি থেকে। গেল ম্যাচটাতে আর্জেন্টিনাকে জিতিয়েছে দুই সেন্ট্রাল ডিফেন্ডারের গোল, লিসান্দ্রো মার্টিনেজ এবং রোমেরোর গোল। রোমেরোর গোলটা যদিও ওন গোল দেওয়া হয়েছে, মনে হয়েছে যে রোমেরোরই ক্রেডিট পুরোটা। তো আপনাকে দিন শেষে মেসি সব ম্যাচ জেতাতে পারবেন না, মেসি অন্যদের চেয়ে অনেক এগিয়ে, কিন্তু দিন শেষে ফুটবলটা দলীয় খেলা, আপনি একা ম্যাচ জেতাতে পারবেন না, আপনার গোল স্কোরার প্রয়োজন হবে। তো এই জায়গায় আলভারেজ এবং মার্টিনেজের পারফরমেন্সটা আসলেই হতাশাজনক। এবং দিন শেষে আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনার একটা ল্যাকিংসের জায়গা হচ্ছে আর্জেন্টিনা হাই প্রেস করছে না, একেবারেই করছে না। ইটস বিকজ সেফ খেলেছে ভাদের এগেইনস্টে, মনে হয় সেফ মনে হয় খুব বেশি অ্যাটাকিং খেলেছে। এবং আমরা দেখেছি সেকেন্ড হাফে কিন্তু আর্জেন্টিনা কেপ ভার্দের চেয়ে অনেকাংশেই পিছিয়ে ছিল মিডফিল্ড ব্যাটেলে, এবং কেউই খুব বেশি প্রেস করতে পারছে না। গরম একটা বড় কারণ ছিল, মায়ামির গরমের কারণেও আসলে আর্জেন্টাইন ফুটবলাররা ঢুকেছে। তবে এর আগেও আমার কাছে মনে হচ্ছে যেহেতু মেসি ট্র্যাক ব্যাক করছেন না এবং মেসি খুব বেশি নিচে নেমে আসছেন না, আপনি যখন হাই প্রেস করবেন তখন আপনার সবাইকে ইনভলভ থাকতে হবে। মেসি যেহেতু হাই প্রেস করছে না, আলভারেজ শুরুর একাদশে নাই, আলভারেজ আবার অনেক বেশি রান করতে পারেন লাউতারো হচ্ছে, সে কারণে আর্জেন্টিনা একটু সিট ব্যাক করছে। একটু খেলা দেখে মনে হচ্ছে এনার্জি সেভিং মোডে আছে। আমার কাছে পার্সোনালি মনে হয়েছিল যে প্রথম 3টা ম্যাচে তারা এনার্জি সেভিং মোডে খেলেছে, তারা জানে যে পরের দিকে গিয়ে এই এনার্জিগুলো কাজে লাগবে, কিন্তু আপনার কানের পাশ দিয়ে গুলি গেছে। আপনি যদি কেপ ভার্দের এগেইনস্টও প্রথম গোলের পরে সেকেন্ড হাফে মনে হচ্ছিল যতক্ষণ আর্জেন্টিনা গোল খায়নি যে খুব বেশি গোলের দিকে তারা ছুটছে না, 1-0 জিতে তারা পরের ম্যাচের কথা ভাবছে, কিন্তু সেটা কিন্তু সাপে বর হয়ে গিয়েছিল, সেটা কিন্তু ব্যাকফায়ার করে ফেলেছিল। দিন শেষে যে 2টা গোল কেপ ভার্দে করেছে তাদেরকে ক্রেডিট দিতে হবে, ওই 2টা গোল আউটস্ট্যান্ডিং ছিল। কিন্তু আপনি কি আপনার লেফট ব্যাক বা রাইট ব্যাকের দোষ এড়াতে পারবেন? ম্যাকঅ্যালিস্টারকে যেভাবে সিডনি লোপেস কাটিয়ে বেরিয়ে গেছেন, এবং আমরা দেখেছি মলিনা তাকে একেবারেই কাভার করতে সামনের দিকে এগিয়ে আসেনি, দাঁড়িয়ে দেখছিলেন, বা প্রথম গোলটাতে বেদিনাকে যেভাবে কাটব্যাক করে ভেতরে ঢুকে যাওয়া হয়েছে, এই দোষগুলো কিন্তু আসলে চোখে পড়ছে। ওকে, একটা ভিডিও দেখা গেছে যেখানে রোনালদো পেনাল্টি নেবে কিনা, আপনি দেখেছেন কিনা আমি জানি না, সেটা ভাইরাল হয়েছে, যে যখন পেনাল্টি পেল পর্তুগাল
তখন বল হাতে ছিলেন রামোস ছিল মনে হয়, সাথে আরো দুজন ছিল, রোনালদো পেছনে, পরে দিয়াজ মনে হয় রোনালদোর টি শার্ট ধরে টেনে আসছিল যে তুমি নাও। না 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 না, এটা আমার কাছে মনে হয় যে দ্যাট ওয়াজ আ স্ট্র্যাটেজি। আপনি গতকালকে যদি দেখেন ফ্রান্সের পেনাল্টির সময় আমরা সবাই জানি কিকটা এমবাপ্পে নেবে, কিন্তু বলটা দেমবেলে হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। ইটস বিকজ পেনাল্টি নেওয়ার আগে অনেক বেশি মনস্তাত্ত্বিক লড়াই চলে, প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করা হয়। গতকালকে যদি আপনি খেয়াল করেন প্যারাগুয়ের একজন ফুটবলার গিয়ে যেই জায়গাটাতে বলটা বসানো হয় সেই জায়গার ঠিক আগে পা দিয়ে খুঁড়ে দিচ্ছিলেন মাটিটা, যে যদি একটু দেবে যায় সেক্ষেত্রে শট নেওয়াটা ডিফিকাল্ট হতে পারে। তো ওই ধরনের মনস্তাত্ত্বিক লড়াই কিন্তু চলতে থাকে। এখন আমরা জানি একটা পেনাল্টি শুট আউট নিতে গেলে 1-1.5 মিনিট সময় চলে যায়। এখন ওই সময় যদি এমবাপ্পে বল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন, এমবাপ্পেকেই উদ্দেশ্য করে স্লেজিংগুলো করা হবে। দেমবেলে যদি দাঁড়িয়ে থাকেন, দেমবেলেকে স্লেজ করা হচ্ছে, এমবাপ্পে পেছনে আয়েশ করছেন, জাস্ট শটটা নেওয়ার সময় তিনি সামনে এগিয়ে আসলেন, বলটা নিলেন, শটটা করলেন, তার সময়ও স্লেজিং হয়েছে। এখন শুরুতে যদি এমবাপ্পে বলটা হাতে নিতেন তাকে অনেক বেশি ওগুলো সহ্য করতে হতো। এটা স্ট্র্যাটেজি হয়ে গেছে এখন। এখন তো অনেক আলোচনা হয় আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল নিয়ে অনেক বেশি আলোচনা, কারণ পর্তুগাল এবং ব্রাজিল ফ্যান সেম। আরেকটা আলোচনা হচ্ছে যে ভোজিনে যে পরিমাণ ডিবল করেছে তার থেকে রোনালদো করেছে, এটা আপনি কিভাবে দেখেন? আমি তো দেখলাম ফেসবুকে সম্ভবত যে বর্তমান বিশ্বে গোলকিপারদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ফলো করা হচ্ছে ভোজিনিয়াকে, মানে ক্যাসিয়াস বা বুফনদেরকেও সম্ভবত, হ্যাঁ এরকম ছিল, তাদেরকেও ছাড়িয়ে গেছেন এবং তার ফলোয়ার সংখ্যা সম্ভবত এখন 25 মিলিয়ন প্লাস। দ্যাটস ইনসেইন। একটা বিশ্বকাপ আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে। ভোজিনিয়ার বয়স 41, তিনি খেলেন পর্তুগালের সেকেন্ড ডিভিশনে, এবং আজকে সকালে দেখছিলাম যে সম্ভবত সৌদি ক্লাব আল হিলাল এবং আল নাসের 41 বছর বয়সী ভোজিনিয়াকে দলে নিতে চাচ্ছে। দ্যাটস ফুটবল ফর ইউ, দ্যাটস ওয়ার্ল্ড কাপ ফর ইউ, এবং এ কারণেই এটা গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয়। রাইট। স্পেন, পর্তুগাল, মানে আমরা তো আলোচনা করছি অনেক কিছু নিয়েই, স্পেশালি ম্যাচ অ্যানালাইসিস তো হবেই, কিন্তু রোনালদোকে নিয়ে কথা তো কখনোই কমে না, কখনোই কমে না। আপনি কি এক্সপেক্ট করেন নেক্সট ম্যাচে? মানে আমরা তো লাস্ট ওয়ার্ল্ড কাপেও দেখেছি, মানে এর আগে ওয়ার্ল্ড কাপেও দেখেছি যে স্পেন এগেন্সে হ্যাটট্রিক করতে রোনালদোকে, মানে ওয়ার্ল্ড কাপ স্টেজ তার হ্যাটট্রিকটা আছে। এই এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগে কিনা? মানে অবশ্যই এই ম্যাচটা বিশেষ করে ইউরোপের দুই দল এরা অনেক মুখোমুখি হয়, সবশেষ ন্যাশনাল লিগে ফাইনাল খেলেছে, সেখানে পর্তুগাল জিতেছে টাই ব্রেকে, এবং তার আগে 7টা ম্যাচের মধ্যে 6টা মানে ড্র হয়েছে। সো এই ম্যাচটা আপনি কীভাবে দেখেন এবং পর্তুগালের চান্স দেখেন কিনা? পর্তুগালের চান্স আছে, পর্তুগালের চান্স না থাকার তো কোনো কারণ নাই। দিন শেষে পর্তুগালের রোনালদো আছে, রোনালদোকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আই নো ইউ আর আ বিগ রোনালদো ফ্যান, তবে আমি বিশ্বাস করি রোনালদো মেসিরা অন্য সবার কাতারে না। রোনালদো মেসিরা 20 বছর ধরে ডমিনেট করে এই জায়গায় এসেছেন, এবং দে আর কমপ্লিট সিঙ্গেল হ্যান্ডেড ম্যাচ উইনার। তারা যে কোনো সময় ম্যাচের চিত্রণটা বদলে দিতে পারেন, আপনি তাদের সমালোচনা করতে পারেন, কিন্তু দিন শেষে রোনালদোর উপর তার কোচের ওই ভরসা আছে, রোনালদোর উপর পর্তুগাল ফ্যানদের ওই ভরসা আছে। এখন দিন শেষে হ্যাঁ এটা আপনি বলতে পারেন যে এই ধরনের গুঞ্জন আছে, তবে আমার কাছে মনে হয় না যে প্লেয়াররা ওই জিনিসগুলো মাথায় নিয়ে আসলে মাঠে খেলতে নামেন। ওগুলো মিডিয়ার সৃষ্টি করা, ওগুলো ওই যে আমরা বলি না ভিউর জন্য বা বেচা বিক্রির জন্যই আসলে তৈরি করা। আমার মনে হয় না যে এই সমস্যা যদি থাকতো সেক্ষেত্রে কুর্তোয়া আর কেভিন ডি ব্রুইনে একসাথে ম্যাচ খেলে না। গেল ম্যাচে আমরা দেখেছি সম্ভবত ডি ক্যাটেলিরা এক হাতে কুর্তোয়াকে ধরেছেন, এক হাতে ডি ব্রুইনাকে ধরেছেন। ডি ব্রুইনা যখন দেখেছেন যে ডি ক্যাটেলের আরেক হাতে কুর্তোয়া ধরা, তিনি সরে গেছেন। তো এটা তো আর ওরকম কোনো সমস্যা না, ডিপে না যায়। তো দিন শেষে আমার কাছে মনে হয় না যে এগুলো মাঠের লড়াই। আপনি যখন 90 মিনিটের বাঁশি বেজে গেছে, আপনি মাঠে ঢুকে গেছেন, কিক অফ হয়ে গেছে, তখন কেউ আর ওগুলো চিন্তা ভাবনা করে। ইংল্যান্ড মেক্সিকো, ইট উইল বি আ টাফেস্ট চ্যালেঞ্জ ফর ইংল্যান্ড, নো ডাউট অন দ্যাট। ইংল্যান্ডের খেলা কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সাথে পড়ার কথা, যদি দুই দলই জিতে আমার কাছে মনে হয় ইংল্যান্ডের জন্য ব্রাজিলের চেয়ে মেক্সিকো ম্যাচটা বেশি কঠিন হতে পারে। ব্রাজিলিয়ান ফ্যানরা মনে করতে পারেন ব্রাজিলকে কি আমি ছোট করে দেখছি নাকি, একেবারেই না। ইটস বিকজ ম্যাচটা অ্যাজটেকা স্টেডিয়ামে, যেখানে মেক্সিকো কখনো বিশ্বকাপের কোনো ম্যাচ হারেনি। এই মাঠে মেক্সিকো সম্ভবত 60-70টা ম্যাচ খেলে 2টা ম্যাচ হেরেছে। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে মেক্সিকো 4টা ম্যাচ খেলেছে, 4টা ম্যাচে কোনোটাতে গোল হজম করেনি, প্রতিটাতে ক্লিন শিট ধরে রেখেছে।
এই টুর্নামেন্টের আগের 3 ম্যাচ, এই টুর্নামেন্ট মিলিয়ে 4 ম্যাচ, সব মিলিয়ে 7 ম্যাচ ধরে তারা অপরাজিত আছে। তারা হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ পাচ্ছে, পুরো স্টেডিয়াম মেক্সিকোকে সমর্থন করবে। তার চেয়েও বড় কথা, এই স্টেডিয়ামটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,500 ফিট ওপরে, যেখানে খেলতে গেলে আপনার অক্সিজেনের অভাব হওয়া বা শ্বাস প্রশ্বাসের অভাব হওয়ার একটা পসিবিলিটি থাকে। আপনার এনার্জি লেভেল নিশ্চিতভাবেই পরের দিকে গিয়ে ডাউন থাকবে, যেটা মেক্সিকোর ফুটবলারদের হবে না। আমরা জানি যে লাতিনে এই কথাটা আমরা খুব বেশি বলে থাকি যে বলিভিয়াতে যখন ব্রাজিল আর্জেন্টিনা খেলে যায় দে স্ট্রাগল। তো মেক্সিকো ম্যাচে ইংল্যান্ডকে অনেকগুলো বাধা টপকাতে হবে। নিজেদের ফর্মও খুব সুবিধার না, মেক্সিকো দারুণ ফর্মে আছে, মেক্সিকো হোম অ্যাডভান্টেজ পাচ্ছে, অ্যাজটেকা স্টেডিয়ামে তারা কখনো বিশ্বকাপের ম্যাচ হারেনি, সাথে পুরো স্টেডিয়ামের সমর্থন এবং স্টেডিয়ামের উচ্চতা, এই সব কিছুর বিপক্ষে ইংল্যান্ডকে লড়তে হবে দেখে আমার কাছে মনে হয় ইংল্যান্ডের টাফেস্ট অপোনেন্ট মেক্সিকো। ওকে, হ্যারি কেন ভালো ফর্মে আছে, তার ক্যাপ্টেন্সিও তো আমরা দেখলাম, প্রত্যেকটা মুহূর্ত প্লেয়ারদের কীভাবে তিনি মোটিভেট করে, এবং লাস্ট ম্যাচটা তিনি একাই চেঞ্জ করে দিয়েছেন। সো হ্যারি কেন তো একটা ফ্যাক্টর এই ম্যাচে হতে পারে, এবং যে ফর্মে তিনি আছেন, মানে এমন হয় যে ইংল্যান্ড আবারও চাইবে যে কোনো সমস্যা হলে হ্যারি কেন ইসরা ইয়ে করুক। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফাইনেস্ট ফুটবলার এখনকার জেনারেশনে। আপনি মেসি, রোনালদো বা হালান, এমবাপ্পেদের নিয়ে যে পরিমাণ আলোচনা হয়, হ্যারি কেনকে নিয়ে কখনোই সেই পরিমাণ আলোচনা হয় না। ইটস বিকজ তিনি টটেনহামে খেলতেন, দ্যাটস ফর শিওর। তিনি যদি ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতেন, ম্যানচেস্টার সিটিতে খেলতেন, তাকে নিয়ে আলোচনাটা অন্যরকম হতো। বায়ার্ন মিউনিখও আপনি রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ছোট করে দেখতে পারবেন না, তবে বায়ার্ন মিউনিখ আসলে যেভাবে ডমিনেট করে বুন্দেসলিগাটা, সেখানে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা নাই, সে কারণে ওই স্পটলাইটটাও তিনি পান না। এই টুর্নামেন্টটা তিনি খেলতে এসেছেন গেল মৌসুমে 61টা গোল করে, তো তিনি তো ফর্মে ছিলেন সবসময়। এবং তার সবচেয়ে বড় ইয়ে হচ্ছে যে হি ইজ এ নাম্বার 9 বাট হি ক্যান প্লে অ্যাজ এ নাম্বার 10 টু। একই সাথে 2টা রোল তিনি প্লে করেন। তিনি নাম্বার 9 পজিশনে যে হালান্ডের মতো দাঁড়িয়ে থাকছেন ব্যাপারটা তা না, তিনি যথেষ্ট নিচে নেমে এসে খেলা তৈরিতে সহযোগিতা করেন এবং 2 উইংয়ের সাথে একটা কেমিস্ট্রি তৈরি করেন। সে কারণে আমার কাছে মনে হয় যে এখনকার জেনারেশনের নাম্বার 9দের মধ্যে আপনি হ্যারি কেনকে সবচেয়ে বেশি এগিয়ে রাখবেন, কারণ তিনি গোল করেন, গোল করান, ডিফেন্সেও সহযোগিতা করেন। না, একটা বিষয় অনেক আলোচনা হচ্ছে, আমি যেহেতু একটা করে জিজ্ঞাসা করছি ভার নিয়ে, ভিআর নিয়ে, হয়তো প্রত্যেকটা ম্যাচে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে এখন। এটা আপনি কিভাবে দেখেন? আমার কাছে খুব কমপ্লিকেটেড মনে হচ্ছে এবার ভিআরটা। আমি সবসময় ভিআর এর পক্ষে, কারণ দিন শেষে আমরা যখন দেখেছি যে কোনো একটা রেফারি ভুল ডিসিশনের কারণে একটা দল বাদ পড়ে যাচ্ছে, এগুলো আমরা অজস্র দেখেছি। আমাদের ফুটবল দেখা শুরুর পর থেকে এই ধরনের সিচুয়েশন আমরা অনেক দেখেছি, কিন্তু ভিআর আসার পরে যেটা হয়েছে যে আপনি বলতে পারবেন না যে আপনি কারো ভুলের কারণে বাদ পড়েছেন। ভিআর যে ডিসিশনটা দিচ্ছে সেটাকে আপনি খুব বেশি আসলে চ্যালেঞ্জ জানাতে পারবেন না, কিন্তু জিনিসটা কমপ্লিকেটেড হয়ে গেছে। আমরা জানি যে এবারে বিশ্বকাপের আগে আপনি বড় ডিসিশনগুলো ভিআর থেকে আসতো। ফর এক্সাম্পল অফসাইড, অফসাইডে গোল, ফর এক্সাম্পল পেনাল্টি ডিসিশন, ফর এক্সাম্পল রেড কার্ড ডিসিশন। এবার কিন্তু অনেক কিছুতে ভিআর ইনভলভ, সে কারণেই কমপ্লিকেটেড মনে হচ্ছে। এবং আরেকটা বিষয় কি, ফুটবলের একটা বড় আনন্দ কি গোল, গোলের সেলিব্রেশন। এবার দেখা যাচ্ছে গোল করার পরে মনে হচ্ছে গোল কি হয়েছে, ভিআর তো চেক করছে, আচ্ছা সেলিব্রেট কি করব, আচ্ছা আমার দল গোল খেলো, আমি কি মন খারাপ করব নাকি ভিআর বাঁচিয়ে দিতে পারে। তো এটা কিন্তু একটা মজার বিষয় তৈরি করছে, একটা কনফিউশন তৈরি করছে, এবং দিন শেষে ফুটবলের ওই যে একটা মানে একসাথে হঠাৎ করে আনন্দ, হঠাৎ করে হতাশা, ওই জিনিসটা কমিয়ে দিচ্ছে। লাস্ট প্রশ্ন, এটা হচ্ছে প্রেডিকশন কি হবে আপনার, নরওয়ে, ব্রাজিল এবং ইংল্যান্ড, মেক্সিকো? নরওয়ে ব্রাজিল ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে যে এক্সট্রা টাইম যাবে কিনা, এক্সট্রা টাইমে যাবে না। নরওয়ে ব্রাজিল ম্যাচে নরওয়ে একটু ওপেন ফুটবল খেলার চেষ্টা করবে, দে উইল গো ফর উইন, বিকজ তারা এই টুর্নামেন্টে নিজেদের যেটা অ্যাচিভ করা সেটা করে ফেলেছে, তারা ফুটবলটা এবার এনজয় করছে, সেটা ব্রাজিলের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। তবে তারা যেহেতু জয়ের চেষ্টা করবে, ব্রাজিল যথেষ্ট সুযোগ পাবে, কাউন্টারে বলুন বা বল পজিশনে এগিয়ে থেকে 2 উইং ব্যবহার করে আক্রমণে যাওয়ার যথেষ্ট সুযোগ পাবে, এবং ব্রাজিল 90 মিনিটে খেলাটা শেষ করবে বলে মনে হয়। স্কোর লাইন কেমন হতে পারে, 2-1 বা 2-0, 2-1 বা 1-0 ক্লোজ হবে ম্যাচটা, ক্লোজ হবে না? ওকে,
মেক্সিকো ইংল্যান্ড আপনি তো বলে মেক্সিকো দিয়েছেন ইংল্যান্ড যে ম্যাচটা আমার কাছে মনে হয় খুবই ডিফিকাল্ট হতে যাচ্ছে Extra time? মেক্সিকো ইংল্যান্ড ম্যাচটা এক্সট্রা টাইম এমনকি পেনাল্টিতে পর্যন্ত গড়াতে পারে আর পেনাল্টিতে গেলে ইউ নেভার নো তবে দিন শেষে এক্সট্রা টাইমে ইংল্যান্ড যদি উইনিং গোল আদায় করে নেয় অবাক হবো না। ওকে নাবিল ভাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ এ পর্যন্তই ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স ডাবল ট্যাকল। আশা করি আপনারা সব সময় ইন্ডিপেন্ডেন্ট স্পোর্টসে চোখ রাখবেন, ফলো করবেন ইউটিউব এবং ফেসবুক। ধন্যবাদ।